হ্যালো, ওয়েলকাম। সো আমরা আজকে ডিসকাস করব বেসিকলি যে বিষয়টা নিয়ে, সেই বিষয়টাকে আমরা বলবো হচ্ছে সামারি কমপ্লিশন। লাস্ট ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু করতে হবে যে এই বিষয়ে প্রশ্ন আছে, এই বিষয়ে প্রশ্ন আছে, আমাকে একটু করবেন কাইন্ডলি, হ্যাঁ? আচ্ছা, সেই সুযোগ আমি আপনাদেরকে দেব। তো লাস্ট ক্লাসের ভিডিওটা আশা করি ভালো করে দেখে নেবেন। তো আজকে আমরা যে বিষয়টা ডিসকাস করবো সেটাকে আমরা বলবো সামারি কমপ্লিশন। সামারি কমপ্লিশন পরীক্ষা, ধরেন আপনার পরীক্ষা আসছে, মানে প্রত্যেকটা পরীক্ষায়, মানে সামারি কমপ্লিশন আসে না এরকম কোনো পরীক্ষা নাই। ঠিক আছে, কাজেই সামারি কমপ্লিশন হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট একটা বিষয়। তো সামারি কমপ্লিশনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা জানতে হয়, বা আমাকে যে জিনিসটা কেমব্রিজ একটা বেসিক ইনফরমেশন দিয়ে রাখে অলওয়েজ, সে বেসিক ইনফরমেশনটা হচ্ছে দ্য আনসার মে নট কাম ইন দ্য সেম অর্ডার অ্যাজ ইন দ্য টেক্সট। অর্থাৎ এখানে সামারি কমপ্লিশনে এটা সিকোয়েন্স ব্রেক করতে পারে, সিকোয়েন্স ব্রেক করতে পারে। অর্থাৎ কোশ্চেন ওয়ান, টু, এমন হতে পারে টু আগে চলে গেছে, ওয়ান পরে, এরকম হতে পারে সাধারণত। এরকম সামারিতে মাঝে মধ্যে সিকোয়েন্স ব্রেক করে। কাজেই আপনারা এটা মনে রাখতে হবে যে সামারিতে আসলে সিকোয়েন্স ব্রেক করতে পারে, আবার সিকোয়েন্স মেনটেনও করতে পারে। হাউএভার, দে উইল ইউজুয়ালি কাম ফ্রম ওয়ান পার্ট অফ দ্য টেক্সট রাদার দ্যান দ্য হোল টেক্সট। আমি যদি বলি সামারি হচ্ছে সাধারণত একটা পার্ট অফ দ্য টেক্সট থেকে আসে, রাদার দ্যান হোল পার্ট, এটার অর্থটা কি? এটা একটু শেখা দরকার। ধরেন আমরা এখানে একটা টেক্সট দিলাম, একদম ছোট করি তাহলে আরো বুঝতে সুবিধা হবে আপনাদের। ছোট করি, এই দেখেন পুরোটা প্যাসেজ। এটা ওয়ান পার্ট থেকে আসে, ওয়ান পার্ট মানে ধরেন এইখান থেকে শুরু করে হয়েছে, এইখানে এসে শেষ হয়ে গেল, ব্যাস, এটা হলো ওয়ান পার্ট। তার মানে একটা প্যাসেজের একটা নির্দিষ্ট জায়গা থেকে এটা আসবে, নট হোল টেক্সট। ইউজুয়ালি, ইউজুয়ালি বলতে ধরে নেন যে মোটামুটি এটাই সত্য আর কি। ওকে, এটা আমাদের কেমব্রিজ আমাদেরকে এই দুইটা ইনফরমেশন দেয়। এবার হোয়াট স্কিল আর টেস্টেড, কোন স্কিল আপনার টেস্ট হবে? দিস টাইপস অফ কোয়েশ্চেন্স টেস্ট ইউর অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড ডিটেইলস। আন্ডারস্ট্যান্ড ডিটেলস এই কথাটা আসলে প্রযোজ্য বেসিকলি নোটসের জন্য, টেবলসের জন্য, আর ফ্লো চার্টের জন্য। এটার জন্যই আসলে আপনারা আমাকে খোঁজা দরকার যে এখানে আসলে অর দিয়ে কোনটা কার জন্য আর কি। এইখানে সামারের জন্য যেটা দরকার, এই যে আসল কথা হলো এইটা, মেইন আইডিয়া অফ পার্ট অফ দ্য টেক্সট। মেইন আইডিয়া অফ পার্ট অফ দ্য টেক্সট মানে একটা টেক্সটের আমরা যেমনটা আন্ডারলাইন করলাম না, এই যে মনে করলাম এইখান থেকে আসছে সামারি, তাহলে এই জায়গাটার মানে মেইন আইডিয়াটা কি, সেটা আপনার টেস্ট হবে। আবার আমি আর একটা বিষয় বলি আপনাদেরকে, সামারিতে আরো একটা স্কিল টেস্ট হবে, সেটা হচ্ছে কি, ডিটেইল। এই স্কিলও কিন্তু টেস্ট হবে, আর এই স্কিলও টেস্ট হবে। সামারিতে দুই ধরনের স্কিল টেস্ট হবে, কিন্তু কোনটা কখন এটাই তো জানার বিষয়। যেমন হচ্ছে টাইপ অফ সামারি। সামারি দুই প্রকারের হয়, একটাতে দেখেন কোনো ক্লু দেয়া নাই, কিন্তু একটাতে ক্লু দেয়া আছে। অর্থাৎ সামারি উইথ ক্লু একটা টাইপ, সামারি উইদাউট ক্লু একটা টাইপ। তাহলে সামারিতে কয়টা টাইপ আছে? দুইটা টাইপ, একটা হচ্ছে সামারি উইথ ক্লু, সামারি উইদাউট ক্লু। এখন এই আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিটেলস টেস্ট হয় এখানে, আর মেইন আইডিয়া অফ দ্য পার্ট অফ দ্য টেস্ট টেস্ট হয় এখানে। দুটাতে দুটো স্কিল টেস্ট হয়। এটাই বেসিক থিংস সামারির বিষয়। তাহলে সামারি হচ্ছে দুই প্রকারের। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আমরা আহ, যে কোর্সেস গুলো আমরা এই কি বলে লিখতে পারি, অর্থাৎ আমরা পড়ার মধ্যে যে কোর্সেস গুলো আমরা লিখতে পারি, সেটা কি কি কোর্সেস আমরা এই পর্যন্ত শিখলাম। তার মধ্যে একটা কোশ্চেন হচ্ছে, হোয়াট স্কিলস আর টেস্টেড ইন সামারি। ওকে, তারপরে হোয়াট আর দ্য টাইপস অফ সামারি, এটা আমরা অলরেডি দেখলাম। তারপরে বিষয় হচ্ছে হলো, ডাজ সামারি মেইনটেইন দ্য অর্ডার। তারপরে আমরা দেখলাম, ডাজ সামারি কাম ফ্রম দ্য হোল টেক্সট, পুরো প্যাসেজটা জুড়ে এই সামারিটা আসে কিনা। তো এই মোটামুটি এই চারটা প্রশ্নের উত্তর আমরা মোটামুটি সলভ করেছি।
আর হচ্ছে কোন সামারির জন্য কোন স্কিলসটা লাগবে। হোয়াট স্কিলস আর টেস্টেড ফর সামারি উইথ ক্লুজ অ্যান্ড সামারি উইদাউট ক্লুজ। ব্যাস, এই প্রশ্নগুলো আমরা এতক্ষণ সলভ করলাম। দেন এবার আমরা একটু আসি লোকেশন ফাইন্ডিং ফর সামারি। সামারির সাব স্কিলস কি? সামারির সাব স্কিলস হচ্ছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ সাব স্কিলস আছে। সেটা আপনার যদি রিডিং স্কিল বা ইমপ্রুভ ইউর রিডিং স্কিল, এটা স্যাম ম্যাককাটারের বই, এই বইয়ের চ্যাপ্টার নম্বর 6 এই বিষয়ে ডিসকাশন আছে। সেই ডিসকাশনটা হচ্ছে সামারির সাব স্কিলস কি কি। সামারির সাব স্কিলস হচ্ছে আম, আপনার হচ্ছে লোকেশন ফাইন্ডিং। সামারিতে আপনি অলওয়েজ খুব চ্যালেঞ্জ পাবেন যে লোকেশন ফাইন্ড আউট করতে খুব কঠিন, কিন্তু সামারি লোকেশন ফাইন্ডিং। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে লোকেশন ফাইন্ডিং আপনারা দেখতে পাচ্ছেন দুটো কোশ্চেন্স। এক পাশে আছে হচ্ছে হলো এই কোশ্চেন্সটা দেখেন। এই কোশ্চেন্সে আমার কিন্তু স্ট্রং একটা কিওয়ার্ড আছে দেখেন, ইউনিভার্সিটি অফ লিভারপুল, অ্যালেক্স ফোরসিথ। তো এই কোশ্চেন্সটা আমি আগে সলভ করে ফেলতে পারি 32। কাজে এই কোশ্চেন্সটা, এই সামারিটা খুঁজে পাওয়াটা আপনার জন্য লোকেশন ফাইন্ড করাটা খুব বেশি চ্যালেঞ্জিং হবে না। কিন্তু এইখানে দেখেন কোনো কিওয়ার্ডই নাই, কোনো কিওয়ার্ড নাই। তাহলে এই কোশ্চেনটার লোকেশন ফাইন্ড আউট করা আপনার জন্য খুব কঠিন হবে। তাহলে এখানে লোকেশন ফাইন্ডিংটা আবার দুই প্রকারের। একটা হচ্ছে হলো স্পেসিফিক, একটা হচ্ছে জেনারেল। মানে লোকেশন ফাইন্ডিং প্রথমে জেনারেল লোকেশন ফাইন্ড আউট করতে হবে, তারপর স্পেসিফিক কোশ্চেনটা কোথায় আছে সেই লোকেশনটা ফাইন্ড আউট করতে হবে। এই দুইটা স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে এই টাইপের কোশ্চেনের জন্য, তারপরে পড়া। তাহলে এটা নিয়ে আমরা ডিসকাস করি। ধরেন হচ্ছে আমরা যদি এটা আমরা কিভাবে সলভ করতে পারি। সেই ফর এক্সাম্পল, আমরা যখন এই কোশ্চেনটা দেখব, এটা একটা সামারি কোশ্চেন। এই সামারি কোশ্চেন লোকেশন ফাইন্ড করতে গেলে কেন কিভাবে সামারি বুঝলাম, উপরে লেখাই আছে সামারি নো মোর দ্যান কিওয়ার্ড 2 ওয়ার্ডস। এখন এখানে কিন্তু তেমন কোনো স্ট্রং কিওয়ার্ড নাই। তাহলে আমি কি করব? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইস্যুস। আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই টাইটেলটা পড়ব, দ্য রাইটার্স ওন বায়াস, টাইটেলটা পড়ব। এবার আমি প্রথম লাইনটা পড়ব, দ্য রাইটার হ্যাজ এক্সপিরিয়েন্স অফ এ লার্জ নাম্বার অফ সামথিং and was the first stranger something that certain people had in আর লাস্ট পড়বো, লাস্ট দেখবো বাফলো এট আর্থ, স্পেসিফিক কোয়েশ্চেন্স কিওয়ার্ড দিলাম। তাহলে আমি কি পড়লাম, দ্য রাইটার হ্যাজ এক্সপিরিয়েন্স এ লার্জ নাম্বার অফ সামথিং, আর দ্য রাইটার ওন বায়াস, আর হচ্ছে লাস্টের দিক থেকে কিওয়ার্ড নিলাম। তাহলে আমি যেটা করব, সামারি লোকেশন ফাইন্ড করতে গেলে সামারি টাইটেল পড়বো, একটা সামারির ফার্স্ট লাইনটা দেখবো, পড়বো, আর হচ্ছে লাস্ট লাইন দেখবো। এবার আমি প্রতিটা প্যারার ফার্স্ট লাইন পড়া শুরু করব। উই আর অল এক্সপ্লোরার, আমাদের ডিজায়ার হচ্ছে ডিসকভার করা নিউ ফাইন্ড নলেজ। আপনারা একটু বলবেন এটার সাথে কি এটার ফার্স্ট লাইন মেলে? আমি মিউট করি আপনাদেরকে। মেলে? ইয়েস আর নো? No. নো, মেলে না। তার মানে এখানে আপনার সামারির লোকেশন নাই। আবার আপনি পরের প্যারায় চলে যাবেন। ওভার দ্য ইয়ার্স উই হ্যাভ কাম টু থিঙ্ক অফ এক্সপ্লোরার অ্যাজ এ পার্টিকুলার ব্রিড হিসেবে আমরা দেখি। এটার সাথে কি এটার ফার্স্ট লাইন মেলে? না। মেলে না। তো আপনাকে এখন না প্রত্যেকটা প্যারার ফার্স্ট লাইন চেক করতে হবে যে এখানে কোথায় এটা মেলে, কোথায় এটা মেলে। তো আপনি যখন প্রতিটা প্যারার ফার্স্ট লাইন চেক করবেন, তারপর ধরেন এখানে গেলাম, হিয়ার ইজ হাউ সাম অফ দ্য টুডেস এক্সপ্লোরার ডিফাইন দ্য ওয়ার্ল্ড, তার মানে এখানে ডেফিনিশন আছে। এই যে ডিফাইন দ্য ওয়ার্ল্ড এর সাথে এখানে কি এই যে বায়াজের বিষয়টা মেলে? প্রথম লাইনটা মেলে? না। ওটা ওয়ার্ড না তো, ওটা তো ওয়ার্ড। মেলে না। তারপরে আসেন, এখন আমি যদি লাস্ট প্যারার ফার্স্ট লাইন পড়ি, দেখেন পরে বায়াস শব্দটা আছে মিলে।
মিলে, তার মানে আপনার সামারি শুরু হয়েছে এইখান থেকে। সামারি শুরু হয়েছে এখান থেকে। সামারির শেষ কোথায়, শেষ কোথায় দেখেন, এই যে বাফলো ইট ছিল তো, এই যে বাফলো, তার মানে এইখান থেকে। তার অর্থ সামারিটা আপনার এই প্যারাগ্রাফের মধ্যে আছে। তার শুরু আর শেষ হচ্ছে আইডেন্টিফাই করে নিতে হবে। তাহলে সামারির লোকেশন ফাইন্ডিংটা আমরা কিভাবে করব? যদি স্ট্রং কিওয়ার্ড না থাকে, সামারি টাইটেল পড়বেন, সামারি ফার্স্ট লাইন আর লাস্টের দিক থেকে কিওয়ার্ড দিবেন, নিয়ে সামারি শুরু আর শেষ আইডেন্টিফাই করার জন্য প্রতিটা প্যারার ফার্স্ট লাইনে গিয়ে টেস্ট করবেন যে কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে। ব্যাস পেয়ে যাবেন। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যুস, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইস্যুস। যেমন ধরেন এটার কথা যদি বলি, দ্য ইফেক্ট অফ ব্যারিয়াল সাইট, এটার আপনার জন্য একটা সুখবর। সুখবরটা হচ্ছে কি, যেন এখানে আছে হচ্ছে 3000 ইয়ার্স ওল্ড ব্যারিয়াল গ্রাউন্ড, ভালো কিওয়ার্ড। ল্যাপিটা, প্যাসিফিক আইল্যান্ড অফ এফেট, এইটা। আর শেষে আছে হচ্ছে রে, ল্যাপিটা রিপিট হয়েছে, স্প্রিক্স, স্প্রিক্স, ম্যাথিউ স্প্রিক্স নিয়ে নিল। তাহলে এখানে আপনার কিন্তু খুব বেশি পড়তে হচ্ছে না, কারণ এখানে স্ট্রং কিওয়ার্ড আছে। তাহলে আমরা যেটা করব, কই আছে আমরা একটু খুঁজতে চলে যাব। 3000, এই যে দেখেন 3000 ইয়ার্স ওল্ড, তারপরে যে অ্যাফেট, প্যাসিফিক, মোটামুটি লোকেশন হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। আর ম্যাথিউ স্প্রিক, এই যে ম্যাথিউ স্প্রিক, এই যে ল্যাপিডটা, তাহলে এইখানে শেষ হয়েছে। সামারি শুরু এখানে, শেষ এখানে। তো অলওয়েজ সামারি ক্ষেত্রে এটা মনে রাখতে হবে লোকেশন ফাইন্ডিং এর জন্য, যখনই আপনি স্ট্রং কিওয়ার্ড থাকবে না, তখনই আপনি, এটা তো স্ট্রং কিওয়ার্ড ছিল, তাই এটাতে আমাদের খুঁজে পাওয়ার জন্য খুব সুবিধা, মানে খুবই সুবিধা আর কি এটাতে। তারপর ধরেন এটার জন্য যদি আমরা যাই, আচ্ছা, হাউ দ্য ডেসিলারেটর ওয়ার্কস, কিভাবে একটা ডেসিলারেটর কাজ করে। ধরেন শুরুতে পড়ি, এটা আমাদের হচ্ছে টাইটেল, ভালো কিওয়ার্ড নাই, ডেসিলারেটর সব জায়গায় আছে। তাহলে নেই, দ্য এনার্জি রিকোয়ার্ড টু অপারেট ডেসিলারেটর কাম ফ্রম সানলাইট, তাহলে আমাদের সানলাইট থেকে এটা আসে। এটা কিন্তু মোটামুটি ভালো কিওয়ার্ড, সানলাইট। আর শেষের দিকের কিওয়ার্ড হচ্ছে ইনফরমেশন, ভালো কিওয়ার্ড না। কোম্পানি নিয়ে নিলাম, স্ক্রিন, তিনটা নেই, স্ক্রিন, ইনফরমেশন আর হচ্ছে কি কোম্পানি, তিনটা কিওয়ার্ড নিয়ে চলেন আমরা খুঁজে আসি। আর সানলাইট থেকে খুঁজে আসি। এখন আমার কাজ কি হবে, প্রতিটা প্যারা ফার্স্ট লাইন দেখা, দেখি কোথায় পাই। ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য থাইল্যান্ড 1990 সালে, বেসিক রুফটপ নেস্টিং সিস্টেম, এই এনার্জি পাইছি রে। এখানে সানলাইট, সানলাইট, সানলাইট নাই। আচ্ছা, তারপরে হচ্ছে মোবাইল ডেস্টিনেশন ইউনিট, ওয়াটার ডিফারেন্ট প্লেস থেকে আনা হয়েছে, সি রিভার, না মেলে না। শীতে যাই আমি, 15 লিটার অফ ড্রিঙ্কিং ওয়াটার, সাস্টেন এ ফ্যামিলি, ড্রিঙ্কিং, কুকিং, না মেলে না। ডিতে যাই আমরা যদি, তাহলে দেখি 2/3 অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন, সিভিয়ার ওয়াটার মান্থ এভরি ইয়ার, না মেলে না। ডিভাইস ইজ এইম ভ্যারাইটি অফ ইউজার, ডেভেলপিং ওয়ার্ল্ড, কনস্ট্যান্ট সাপ্লাই, না মেলে না। প্রাইস নিয়ে আলোচনা এখানে, না মেলে না। তাহলে তো মিলতেছে না, তবে কিওয়ার্ড নেই, সানলাইট, 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 এই যে সানলাইট। তো আপনি কিন্তু পড়াটা এখান থেকে শুরু করবেন না, আপনি এই পড়া শুরু থেকে পড়া শুরু করবেন। এবার কোম্পানি টম্পানি নিচে খুঁজেন, কোম্পানি, এই যে কোম্পানি, ব্যাস তারা এখানে শুরু, এখানে শুরু, এখানে শেষ। এটা হচ্ছে সামারি লোকেশন ফাইন্ডিং, এটা হলো জেনারেল লোকেশন ফাইন্ডিং। কিন্তু এখনো কিন্তু আমরা স্পেসিফিক লোকেশন ফাইন্ডিং শিখিনি। তো আমরা একটু, একটা মিনিট, এখানে, তাহলে আমরা নতুন একটা কোর্সেস লিখবো এখানে। এটা হচ্ছে হলো হাউ টু ফাইন্ড জেনারেল লোকেশন ফর সামারি। জেনারেল লোকেশন মানে শুরু আর শেষ কোথায় হয়েছে, সেটা হচ্ছে আপনাকে হচ্ছে হলো, এটা হলো বের করার ওয়ে।
নেক্সট আসেন, এবার আমাদের স্পেসিফিক লোকেশন ফাইন্ড আউট করতে হবে। স্পেসিফিক মানে একদম জিনিসটা কোথায় আছে, প্রতিটা কোশ্চেন বাই কোশ্চেন কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। এটা খুব বেশি ওই, আপনি তো শুরু আর শেষ পেয়ে গেছেন, কারণ আপনার জন্য খুব বেশি এটা কঠিন হবে না। এটা আস্তে আস্তে পড়লেই আপনি, তারপরে আমি একটা দেখাই, তাই না এটা? ওকে, সো নাও ধরেন আমি স্পেসিফিক লোকেশন ফাইন্ড আউট করবো। এ 3000 years old burial ground, seafaring people, Lapita, abandoned on the Pacific island of Ifit. চলেন আমরা যাই 27, এই যে 3000 years old ল্যাপিটা। আবার কিন্তু ওরা বলতেছে এফেক্ট কথাটা আবার উপরে আছে, তার মানে আমার কিন্তু এইখান থেকে আসলে পড়া লাগে, এইখান থেকেই পড়া লাগে বিষয়টা। এই উত্তরটা স্পেসিফিক লোকেশন 27 বলা যায় এইখানে। তারপরে 28, দ্য সিমেট্রি, আবার এগ্রিকালচারাল ওয়ার্কার, এই দুটো হলো কিওয়ার্ড 28 নম্বরের জন্য। এই যে দ্য সিমেট্রি আর এগ্রিকালচারাল ওয়ার্কার হচ্ছে আবার উপরে, তার মানে এই দুটো লাইন জুড়েই আছে হচ্ছে 28 বাই সিকোয়েন্স ব্রেক সমূহ চান্স। তারপরে 29, ম্যানি থিংস, দেয়ার ভয়েসেস, টুলস, ভয়েসেস, টুলস, এই যে টুলস 29 এখানে। তারপরে এই লাইনটা তো খুবই ইম্পর্টেন্ট, এই টিম রিসার্চার, এই লাইনটা হুবহুব আছে, অ্যামাউন্ট অফ ইনফরমেশন। এই ধরনের লাইন পাইলে বুঝবেন যে আপনি ক্লু পেয়ে গেছেন। তাহলে অ্যামাউন্ট অফ, এই যে ভলিউম অফ ডেটা। তারপরে আমি আরেকটু যাই, এই যে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, স্পিক বিলিভ, ভেরি ইম্পর্টেন্ট, ইনসাইড ল্যাপিটা, স্পিক বিশ্বাস করে, এই যে তার বিশ্বাসের কথা, এই যে এখানে উত্তর। তাহলে এখানে হচ্ছিল 29-এর পরে 30, এই যে রিমেইনস, এই যে ল্যাপিটা, তাহলে এইখানে আছে হচ্ছে নাম্বার 30, এখানে আবার 31ও আছে, 31। এটাকে বলা হচ্ছে স্পেসিফিক লোকেশন ফাইন্ডিং অর সামারি। ওকে, তাহলে আমাদের কিন্তু এটা একটু মনে রাখতে হবে সামারিতে, যে স্পেসিফিক লোকেশন ফাইন্ড আউটও হবে, আবার জেনারেল লোকেশন ফাইন্ড আউটও হবে। তাহলে আমি লিখে রাখি, হাউ টু ফাইন্ড স্পেসিফিক লোকেশন ফর সামারি। বাস, এবার চলেন, যখন আপনি ওয়ান্স আপনি যে পাইলেন, তখন আপনার কাজ কি হবে ভাই? এখানে কিন্তু আসলে কোনো ডিটেল ডিটেলও আপনার ডিসকাশনটাও আলোচনা হবে, আবার আপনার কিন্তু আলোচনা হবে হচ্ছে হলো মেইন আইডিয়াটা কি সেটা। তো শুরুতে আমরা সামারি উইদাউট ক্লু সেটা কিভাবে সলভ করতে হয় সেটা একটু দেখি, হ্যাঁ। তারপরে আমরা ক্লাসের এক পর্যায়ে গিয়ে আবার শুরু করব, সেটা হচ্ছে কি সামারি উইথ ক্লুস, এটা কিভাবে সলভ করা যায় সেটা আমরা ডিসকাস করব। চলেন তাহলে সামারি উইদাউট ক্লুজটা আমরা একটু সলভ করার ট্রাই করি। এটা তো লোকেশন ফাইন্ডিং যখন হয়ে গেল, তখন আমাদের আসলে সলভ করতে হবে যে বুঝে বুঝে সলভ করতে হবে, এখানে কোনো ফাঁকিবাজির সুযোগ নাই। দেখেন, দ্য ডিভাইস ক্যান বি ইউজড, এই ডিভাইসটা ব্যবহার করা যেতে পারে ইন ডিফারেন্ট লোকেশন অ্যাজ মানে কারণ, কারণ এটার আছে কি, কি থাকার কারণে যে ডিফারেন্ট লোকেশনে ব্যবহার করা যাবে।
এখন আমরা লোকেশন ফাইন্ড আউট করার পরে এখানে পড়বো। আচ্ছা, এটার মেইন সেলিং পয়েন্ট হচ্ছে অন্যান্য স্ট্যান্ডার্ড ডেসিলিনেশন টেকনিকের মতো না। ইট ডাজ নট রিকোয়ার এ জেনারেটেড পাওয়ার সাপ্লাই লাগে না, এটা সানলাইট দিয়ে চলে। এটার মেজার হচ্ছে 120 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার। এটা ইজি টু ট্রান্সপোর্ট, মানে হচ্ছে বিভিন্ন লোকেশনে নেওয়া যায়, থ্যাঙ্কস টু ইটস টু হুইলস। তার মানে ধন্যবাদ দিচ্ছে এটা দুটো হুইলস। তাহলে কি থাকার কারণে এটা ডিফারেন্ট লোকেশনে এটা আসলে নিয়ে যাওয়া যায়? আমাদের উত্তর কি হবে? ওয়ান ওয়ার্ড বলছে, ইট হ্যাজ কি? Wheels. হুইলস। এটার একটা হুইলস আছে। ওকে, তারপরে দেখেন, ওয়াটার ইজ ফেড ইনটু এ পাইপ। ওয়াটারটা পাইপ দিয়ে আসলে যায়। এখানে আছে অ্যান্ড ড্যাশ। এইটা একটা স্কিলস, সেই স্কিলসটার নাম হচ্ছে প্যারালালিজম, যেটা আমি এখন আপনাদেরকে টিচ করব। যদি আপনার প্যারালালিজম স্কিলসটা থাকে তাহলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি উত্তরটা সলভ করতে পারবেন। তাহলে এই প্যারালালিজম স্কিলসটা আমি আপনাদের এখন টিচ করব। চলেন, প্যারালালিজম কিভাবে চেনা যায় সেটা আমরা ডিসকাস করব। বইয়ের পেজ নম্বর 53। দেখেন, প্যারালালিজম প্যারালালিজম হচ্ছে, ধরেন আমি এখানে যদি একটা বাঘ তুলে দিই, এখানে আমার একটা সিংহ তুলে দিতে হবে। তার মানে আমার এখানে একটা ওয়ার্ড তুলে দিলে ওইরকম প্যারালাল আর একটা ওয়ার্ড আমাকে খুঁজে বের করতে হবে। এটাকে বলা হয় হচ্ছে প্যারালালিজম। এখানে যদি আপনি রহিম তুলে দেন তাহলে এখানে আপনাকে তুলে দিতে হবে করিমকে। তো একটা ওয়ার্ড বা দুটা ওয়ার্ড আপনার দেয়া থাকবে, আপনাকে ফাইন্ড আউট করতে হবে সিমিলার ওয়ার্ড, প্যারালাল ওয়ার্ডটা কোনটা। এই স্কিল যদি আপনি ডেভেলপ করেন তাহলে আপনাকে আসলে দেন ইউ ক্যান সেভ ইউর টাইম। সে ফর এক্সাম্পল, এই ছোট্ট একটা প্যারাগ্রাফ ধরেন, এইখানে আমার একটা ওয়ার্ড আমি দিলাম রুটস অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট। এটা দিলাম, কি বলছে? দ্য ট্রাভেল প্ল্যানার্স অফার সাজেস্টেড রুটস অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট অপশন। মানে এটা রুট এবং পাবলিক ট্রান্সপোর্ট অপশনটা অফার করেছে। এখন আমি যদি বলি এই রুটস এবং পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া আর কি তারা অফার করেছে, এখানে আমাকে এবার খুঁজতে হবে। তাহলে আপনি দেখবেন যে পরের লাইনে গিয়ে আছে অ্যাকোমোডেশন, তারা আরো অফার করেছে অন দ্য ইন দ্যাট এরিয়া। এখন আপনি আমাকে জোরালো গলায় প্রশ্ন করবেন, আন্দাজ এটা আপনি কোত্থেকে পাইলেন? এটার ক্লুটা কই? স্যার এই যে ক্লু হচ্ছে অলসো। এই অলসো দিয়ে প্যারালেলিজমটা কি করে এক্সপ্রেস করা হয়। তারপর দেখেন আবার চারটা দেখেন, দেখো এডিবল ফ্লেশ। এখন আমি যদি আপনাদেরকে বলি এডিবল ফ্লেশের একটা প্যারালাল ওয়ার্ড খোঁজো, প্যারালাল ওয়ার্ডটা হচ্ছে মিট। আপনি তো বলবেন কেমনে স্যার এটা মিট আপনি তাড়াতাড়ি খুঁজে পাইলেন? এই যে অর, সিগন্যাল পয়েন্ট। ওকে, তারপর আমি যদি আপনাদেরকে বলি, আচ্ছা এখানে হুইচ আর ওয়াইডলি ইউজড ইন, কিসে ইউজ হয়? কুকিং ইউজ হয়, ধরেন এটা দিয়ে দিলাম। এখন আপনি যদি আমাকে বলেন যে কুকিং ইউজ হয় আর একটা কিসে ইউজ হয়, আরেকটা ইউজ হয়, Cosmetic. Cosmetics এই তো শিখে গেছে। as well as. মানে কি পয়েন্টটা হচ্ছে হলো অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে এটার জন্য তো আমার এত কষ্ট করার দরকার নেই। আবার দেখেন, যদি আমি বলি হচ্ছে হলো ক্যাপ্টেন, এটা একটা ওয়ার্ড, এটা প্যারালাল ওয়ার্ড, এখানে একটা কি হতে পারে? নেভিগেটর। Navigator. নেভিগেটর, এখানে কিন্তু কোনো ক্লু দেওয়া নেই। তারপরে ধরেন আবার যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অ্যাজ গিফট, এটার প্যারালাল ওয়ার্ড কোনটা?
স্যার সুভিনিয়ার। অ্যাজ সুভিনিয়ার্স, প্যারালাল ওয়ার্ড, এটাকে বলে একটা স্কিলস। সো আপনি যদি প্যারালাল স্কিলসটা ডেভেলপ করেন তাহলে এন্ড দিয়ে যতগুলো আছে সেই এগুলো আপনি মানে সহজে খুঁজে বের করতে পারবেন। এখন আপনাকে তো আসলে কোর্সেস দেখে বুঝতে হবে। স্যার উপরের প্যারায় ক্যাপ্টেনের প্যারালাল তো নেভিগেটর বলছেন, অ্যান্ড হিজ ক্রু, এই ক্রুটাও কি স্যার হইতে পারে? ইয়েস, হতে পারে। তারপরে হচ্ছে এবার আমরা যদি দেখি যে আমাদের কোন কোর্সেস গুলোতে আমাদের প্যারালালিজম টেস্ট হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সে ফর এক্সাম্পল এখানে বলছে কি নাম্বার 9-এ দ্যাট সামথিং আর ইজিয়ার উইথ উড, এখানে কেমন প্যারালিজম টেস্ট হবে? হবে না। আচ্ছা, নাম্বার 10, এখানে কি আমার প্যারালিজম টেস্ট হবে? হ্যাঁ, হবে। এই যে অ্যান্ড, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে প্যাসেজের মধ্যে নিউ টেকনোলজিজ এর একটা প্যারালাল ওয়ার্ড খুঁজতে হবে, এটা হলো কোর্সেসটার মানে। এখানে কি আমার প্যারালিজম টেস্ট হবে? না, হবে না। এখানে কি টেস্ট হবে? না, হবে না। এখানে কি টেস্ট হবে? হ্যাঁ, হবে। ইন অ্যাডিশন টু স্ট্রাকচারাল স্ট্রেংথ, তাহলে আমার প্রশ্নটা হবে এরকম, আমাকে প্যাসেজের মধ্যে স্ট্রাকচারাল স্ট্রেংথের একটা প্যারালাল ওয়ার্ড খুঁজতে হবে। তাহলে আমরা প্যারালেলিজম কিভাবে বুঝতে পারতেছি সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যুস। বুঝতে পারতেছি এন্ড দিয়ে, অর দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে, সরি, এন্ড দিয়ে, অর দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে, অলসো দিয়া, ইন অ্যাডিশন দিয়ে, স্যার মোটামুটি কানেক্টরস গুলো দিয়ে, কানেক্টরস গুলো। সিএস, ইন অ্যাডিশন দিয়ে, তারপরে কমা দিয়েও হয়, কমা দিয়েও আমাদের একটা বোঝায় আর কি। তো এগুলো হচ্ছে মোটামুটি একটা আইডিয়া। সেটা হচ্ছে এগুলোতে আমরা প্যারালেলিজম খুঁজে পাই এবং আমরা টাইমটা সেভ করবো এভাবে। কিভাবে দেখেন আরো করা যাবে। আমি আপনাদেরকে একটা কোর্সেস দিয়ে দিলাম, দিস ইজ ইয়ার কোর্সেস, দেখেন তো কোন কোর্সেসটাতে প্যারালেলিজম টেস্ট হবে। স্যার 2 নম্বরটা হবে ইনভলভ ড্যাশ এন্ড টার্ম টেকিং। থ্যাংক ইউ ভেরি মাচ। এই কোর্সেসটাতে প্যারালেলিজম টেস্ট হবে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমাকে টার্ন টেকিং এর একটা প্যারালাল ওয়ার্ড খুঁজতে হবে। এটা আপনি দ্রুত করতে পারবেন যদি স্কিলসটা ডেভেলপ করেন। আচ্ছা, এবার আমরা কিছু করি, চলেন করি, করলে তো সমস্যা নাই। দিস ওয়ান, পেজ নম্বর হচ্ছে 25, 555, আমরা কিভাবে সলভ করতে পারি দেখেন। আমাদের প্রশ্নটা হচ্ছে সার্টেন ডিজিজ হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, কিছু ডিজিজ ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে থ্যাঙ্কস টু বেটার ড্যাশ অ্যান্ড হেলথ কেয়ার, তাহলে এটা এ, এটা আমি জানি না এটা কি হবে। আর আমার বি হচ্ছে হলো হেলথ কেয়ার, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এরকম, আমাকে হেলথ কেয়ারের একটা প্যারালাল ওয়ার্ড খুঁজতে হবে। এখানে খোঁজেন তো। ভ্যাকসিনেশন। এই যে হেলথ কেয়ার, এই যে ভ্যাকসিনেশন, এখানে প্যারালালিজম বুঝাইছে কোন ওয়ার্ডটা দিয়ে? অ্যান্ড দিয়ে। ঠিক আছে, আবার দেখেন পরেরটা, ব্যাকটেরিয়া এ, আদার মাইক্রো অর্গানিজম বি, প্ল্যান্ট রিমেইনস সি, তাহলে আমাদের উত্তর হচ্ছে আমাকে খুঁজতে হবে, মিনারেলস। এই তো পেয়ে গেছে। তাহলে আমাদের দেখেন আমরা যেটা করব, কোশ্চেনে গিয়ে প্যাসেজে গেলাম, আমরা প্যাসেজে গেলাম, গিয়ে ব্যাকটেরিয়া এ, আদার মাইক্রো অর্গানিজম বি, ডিকম্পোজিং প্ল্যান্টস সি, এই যে ভাই আপনাদের উত্তর ডি। এটাকে বলা হয় প্যারালালিজম স্কিলস। সো আপনি যদি এটা ইউজ করতে পারেন, ইউ ক্যান সেভ ইউর টাইম। তাহলে আমরা জায়গার মধ্যে চলে যাই, তাহলে শিখতে শিখতে একটা নতুন জিনিস শেখা হইলো, প্যারালালিজম। তাহলে এখানে আমরা একটু লিস্ট করে ফেলে আজকে কি কি পড়তেছি। হাউ টু আইডেন্টিফাই প্যারালাল, and how to solve them.
তাহলে আমরা যে কোশ্চেনটা পাইলাম ওটা কিন্তু একটা প্যারালালিজম ছিল, হ্যাঁ। তো প্যারালালিজম আমরা একটু যাই, এই কোশ্চেনটা সলভ করে আসি। এই জন্য আমি পড়া থামাই দিছিলাম। লেটস গো দিস ওয়ান। এই যে দেখেন না, কুইক আমরা সলভ করব এটা। ওকে ফাইন। দেখেন এখানে যেটা বলছে সেটা হচ্ছে ওয়াটার ফেড ইনটু এ পাইপ। ওয়াটার আসলে পাইপে ইয়ে করা হচ্ছে, পাইপ দিয়ে যাচ্ছে। ফেড ইনটু মানে ওই দিকে যাওয়া, খেয়ে ফেলা আর কি। অ্যান্ড এ ড্যাশ অফ ওয়াটার ফ্লোস ওভার এ সোলার প্যানেল। তাহলে পাইপ হচ্ছে একটা, তাহলে আমাদের প্রসেস হচ্ছে আমাকে এ পাইপের একটা প্যারালাল ওয়ার্ড এখানে খুঁজতে হবে যেখান দিয়ে পানিটা যায়। এটা হলো পাইপ, আর এটা কি, সামথিং অফ ওয়াটার ফ্লোস। তাহলে আমরা যাই এ পাইপ খুঁজবো প্যাসেজের মধ্যে গিয়ে, এটা আমরা কুইক সলভ করে ফেলবো। আমরা এই যে পাইপ পাইছি, কুইক দেখেন তো এখানে তাহলে এরকম আর একটা প্যারালাল ওয়ার্ড কি আছে? ফিল্ম। থিম ফিল্ম। হ্যাঁ, থিন ফিল্ম। এই তো পেয়ে গেছেন আপনারা, এ থিন ফিল্ম। এখন আমাদের কালকে ক্লাসে শিখছিলাম, লাস্ট ক্লাসে, যে আমাদের একটা নাউন ফ্রেজ, তাহলে পিছন দিক থেকে নেওয়া লাগবে একটা ওয়ার্ড। তাহলে আমরা কি নিব, থিন নিব না ফিল্ম নিব? ফিল্ম। ফিল্ম ফ্লেম। ফিল্ম। ব্যাস, ওটা আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন আছে। তাহলে আমাদের উত্তর হয়ে গেল ফিল্ম। এটাকে প্যারালিজম বলে, বুঝছেন? তাহলে ফিল্ম। তারপরে আমরা আবার পড়বো, চলেন। এরপরে যেহেতু সামারি পড়তে হবে কিন্তু, অ্যানি পার্টিকেল ইন দ্য ওয়াটার আর কট ইন এ, মানে যে কোনো পার্টিকেল কোথায় ধরা পড়ে, ইন এ কোথায় ধরা পড়ে, চলেন। ওকে, দ্য ওয়ার্ম ওয়াটার ফ্লোস ইনটু এ স্মল বয়লার, মানে একটা বয়লারের মধ্যে দিয়ে যায়। হোয়ার ইট ইজ কনভার্টেড টু স্টিম, যেখানে সেটা কনভার্টেড হয় স্টিমে। ফাইন। যখন স্টিমটা কুল হয়, ঠান্ডা হয়, এটা ডিস্টিল ওয়াটার হয়ে যায়। এখনো কিন্তু পাইনি পার্টিকেল গুলো কোথায় ধরা পড়ে। দ্য ডিভাইস হ্যাজ এ ভেরি সিম্পল ফিল্টার ফিল্টার। পার্টিকেলস। এই তো ডিভাইসের কি আছে, ফিল্টার। ফিল্টার। এখন এখানে আমরা সিম্পল ফিল্টার নিলাম, তো একটা ওয়ার্ড নিতে গেলে নিতে হবে কি, ফিল্টার। ওকে, তারপরে আমরা পরেরটায় আসি। দ্য পিউরিফাইড ওয়াটার কামস আউট থ্রু ওয়ান টিউব। এটা একটা টিউব দিয়ে আসলে বের হয়ে আসেন, অল টাইপস অফ সামথিং কাম, এটা প্যারালেলিজম। তাহলে একটা হচ্ছে ওয়ান টিউব দিয়ে বেরোয় আর একটা কি দিয়ে বেরোয়, এটা আমাদের খুঁজতে হবে। ঠিক আছে, অন্যগুলো কি দিয়ে বের হয়, তাহলে ওয়ান টিউব এবং আদার টিউব। তাহলে এটা আমরা একটু পড়বো না, এটা আমরা স্ক্যান করে উত্তর করব। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি একটু, এই যে টু টিউব। আচ্ছা, কামিং আউট, একটাতে বের হয় এই যে একটা, আর একটাতে বের হয় হচ্ছে হলো ডিস্টিল ও ওয়াটার। কোনটা হবে উত্তর বলেন এবার? ওয়াটার। ওয়াটার, ডিস্টিল ওয়াটার। কোশ্চেন সম্বন্ধে যাই, কোনটা দেয়া আছে একটু পড়ে নিই। আহ এই যে দ্য পিউরিফাইড ওয়াটার কাম আউট থ্রু ওয়ান টিউব, মানে একটাতে কি বের হয়, ওয়াটার বের হয়। পিউরিফাইড ওয়াটার। হ্যাঁ, আরেকটাতে কি বের হয় সেটা দেখতে হবে। দেখেন আমি আবার দেখাই, কি বের হয় আরেকটাতে। ডিস্টিলড ওয়াটার। সি পিউরিফাইড, ওয়াটার। সরি, লিকুইড। না, দেয়ার আর টু টিউবস ফর লিকুইড কামিং আউট, ওয়াস্ট। ওয়েস্ট ওয়েস্ট। একটাতে বের হয় হচ্ছে ওয়েস্ট, আর একটাতে বের হয় হচ্ছে ডিস্টিল ওয়াটার। মানে পিউরিফাইড ওয়াটার একটাতে বের হয়, একটাতে ওয়েস্ট বের হয়। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে ওয়েস্ট। সো সামারি আসলে সলভ করার, এটা এই সামারিগুলো সহজ। কাজে এই সামারিগুলো সলভ করার ওয়েটা হচ্ছে এইটাই। প্যাচ লাগবে হচ্ছিল আপনাদের হচ্ছে সামারি উইথ ক্লুতে। সামারি উইথ ক্লু নিয়ে আমরা এটা ডিসকাস করব, কিন্তু তার আগে আমরা এই কোর্সেস গুলো আবার আমরা একটু সলভ করতে চাই। সেই কোর্সেস গুলো হচ্ছে এগুলো, এগুলো আপনারা সলভ করবেন এবং আমি আপনাদের সাথে থাকবো। আমি আপনাদেরকে
যেটা করব এখন সেটা হচ্ছে ব্রেকআউট রুমে নিয়ে যাব। ব্রেকআউট রুমে আপনারা কিন্তু দুইজন পাবেন, দুইজন। হ্যাঁ, দুইজনকে, দুইজন বা চারজন পাবেন। তো আপনারা ডিসকাস করবেন, ভাই এই প্রশ্নগুলো ডিসকাস করি, যে যেটা বোঝেন না সেটা নিয়ে আমার সাথে বসবেন। তার আগে এই ছবিটা তুলে নিতে হবে সবাইকে, মোবাইলের ছবি তুলে তুলে নেন। এই কোর্সেস গুলো আমরা ক্লাসের এই পর্যন্ত ডিসকাস করেছি, ছবি তুলে নেন সবাই। স্ক্রিনশট নিয়ে গ্রুপেও সেন্ড করে দিতে পারেন। আচ্ছা শোনেন, সেটা হচ্ছে হলো আহ, আমি এখন আপনাদেরকে আহ, গ্রুপে পাঠাবো। প্রত্যেকটা গ্রুপে 4 থেকে 5 জন থাকবেন, 3 থেকে 4 জন থাকবেন। আপনারা কিন্তু ওখানে গিয়ে কথা বলবেন যে এই প্রশ্নগুলো আমরা সলভ করব। আপনাদের না এখন ছোট 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 কিছু গ্রুপে চলে যাবেন সবাই। গ্রুপে চলে গিয়ে ওইখানে আপনি আপনার পার্টনারদের সাথে ডিসকাস করবেন। আমি কিন্তু আপনাদের গ্রুপগুলো ভিজিট করব। সো ইউ ডিসকাস। তারা 15 মিনিট ডিসকাস করবেন আপনাদের পার্টনারদের সাথে, কে কার পার্টনার হবেন ইউ ডোন্ট নো। বাট আপনারা গ্রুপে গ্রুপে যাবেন, আমি যাচ্ছি কিন্তু, যে প্রতিটা গ্রুপ ভিজিট করে আসবো যে ডিসকাস করতেছেন কিনা। এই কোশ্চেনগুলো ডিসকাস করবেন। তারপর আবার আমার সাথে বসবেন যে কোনো সমস্যা আছে কিনা এই কোশ্চেনগুলোতে। হ্যাঁ, তাহলে আমি একটু আরেকটা কোশ্চেন আপনাদেরকে দিই। সরি, হাউ টু সলভ সামারি উইদাউট ক্লু। একদম সহজ। কিভাবে সলভ করব? লোকেশন ফাইন্ড আউট করে নিয়ে, শুরু এবং শেষ আইডেন্টিফাই করে নিয়ে, স্পেসিফিক লোকেশন ফাইন্ড আউট করে নিয়ে, তারপর আমরা টানা পড়তে থাকবো। এখানে কিন্তু পড়তে হবে। তাহলে আমি আপনাদেরকে ব্রেকআউট রুমে পাঠাবো এখন। হ্যাঁ, 15 মিনিট আপনার ডিসকাস করে আসবেন, প্রত্যেকটা গ্রুপে 4 জন করে থাকবেন। গো। এখানে কিন্তু থাকা যাবে না, একদম ব্রেকআউট রুমে সবাইকে চলে গেছে। দেখেন, সবারই কিন্তু রিকোয়েস্ট চলে গেছে, ব্রেকআউট রুমে চলে যান। চলে যান, চলে যান সবাই। এইখানে কেউ থাকা যাবে না, মেইন জায়গায়, মেইন জায়গায় থাকলে কিন্তু ক্লাস থেকে বের করে দেবো। একদম গ্রুপে চলে যান। সবার কাছে রিকোয়েস্ট চলে গেছে। ইকবাল হোসেন নট জয়েন, এখন জয়েন করছেন। জুনায়েদ আহমেদ, মনোরা, মুসা, গ্রুপে চলে যান, গিয়ে ডিসকাস করেন। মুসা, মুসা আপনাকে যান। মনোয়ারা, মনোয়ারা আক্তার, আপনি গ্রুপে যাননি? আপনি তো হেল্প চাইছিলেন আমার কাছে। আপনারা ডিসকাস করেন কোশ্চেস গুলো।
আরো যদি কোনো কোশ্চেস থাকে, মানে এই কোশ্চেস গুলো নিয়ে আপনাদেরকে ব্রেকআউট রুমে সেন্ড করে দিয়েছিলাম যেন আপনারা পার্টনারের সাথে ডিসকাস করেন, হ্যাঁ। কিছু কিছু ব্রেকআউট রুমে ভিজিট করে আসলাম, কেউ কোনো কথাই বলেন না। আচ্ছা, এই যে ডিসকাশনের বিষয়, তার কোনো যদি কোশ্চেস থাকে তারা আমাকে বলেন। আনমিউট করা আছে সবাই, আসসালামু আলাইকুম। বলেন। না, আসসালামু আলাইকুম। প্লিজ বলেন। স্যার ওই যে হোয়াট স্কিলস আর টেস্টেড ফর সামারি উইথ ক্লোজ এন্ড সামারি উইদাউট ক্লোজ, এইটা একটু বুঝি নাই স্যার। হ্যাঁ, গোয়েন। আচ্ছা, সামারিতে বেসিকলি দুটা স্কিল টেস্ট হবে। তো একটা স্কিল টেস্ট হবে হচ্ছে হলো এরকম, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ডিটেলস। আর একটা হচ্ছে মেইন আইডিয়া অফ এ পার্ট অফ দ্য টেক্সট। মেইন আইডিয়াটা কি? তো আন্ডারস্ট্যান্ড দ্য ডিটেলস টেস্ট হবে হচ্ছে যেখানে ক্লু নাই, যেগুলো আমরা করলাম, হ্যাঁ, ডিটেলস আন্ডারস্ট্যান্ডিং। আর মেইন আইডিয়াটা বের করতে হবে প্যাসেজের, এটা হচ্ছে সামারি উইথ ক্লুতে। এবার বুঝছেন? ইয়েস স্যার। ওকে, তারপরে আহ, আমার কোশ্চেনটাও এইখানেই ছিল। মানে আমি এটা বুঝতে পারতেছি, বাট এটা কি আর একটু ডিটেলস বলা যাবে কিনা যে কিভাবে হবে বা ইয়া, এটা মনে হয় আরো একটু ক্লিয়ার হবে যখন আমরা হচ্ছে হলো সামারি উইথ ক্লুটা এখন সলভ করবো। তারপরে তাহলে প্রসেসটা ডিউ থাকুক, তারপর দেখা যাক যে আমরা মেইন আইডিয়া বের করতে হবে প্যাসেজে। মানে প্যাসেজ পড়ে 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 এটা মেইন আইডিয়াটা কি এটা বের করতে হবে, কিন্তু এখানে কিন্তু আমরা ডিটেইল ডেসক্রিপশনটা, তার মানে ডিটেল গুলো, এই ডিটেল মিসিং আছে, মিসিংটা বের করে এনে এখানে বসালাম। আর এখানে কিন্তু মেইন আইডিয়াটা বের করতে হবে, এটাতে আমরা একটু পরে সলভ করবো। এখন সলভ করলে আমার কাছে মনটা ক্লিয়ার হবে। এবার আর কোনো কোশ্চেন? নো স্যার। তাহলে আমরা সামনের দিকে আগাই, চলো। খুব কঠিন একটা নেই, ক্লু নেই, তারপরে আমাদের আলোচনা হবে খুব কঠিন, খুবই কঠিন, এটাই সলভ করবো, জান। আচ্ছা, এখানে বলছে কি কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ওয়ার্ডস, মানে এই ওয়ার্ড গুলো দিয়ে আমাদের সামারিটা কি করতে হবে, ফিল আপ করতে হবে। ফাইন। তো আমি প্রথম দায়িত্ব হচ্ছে আমার লোকেশন ফাইন্ড আউট করা। তো আমরা একটু টাইটেলটা নিব, কোনো স্ট্রং কিওয়ার্ড তেমন এটা নাই। দ্য ভ্যালু অ্যাটাচ টু অরিজিনাল ওয়ার্ক অফ আর্ট, প্রথম লাইনটা। পিপল গো টু আর্ট মিউজিয়াম কারণ তারা অ্যাকসেপ্ট করে দ্য ভ্যালু অফ সিং অ্যান অরিজিনাল ওয়ার্ক অফ আর্ট, মানে তারা আর্ট মিউজিয়ামে যায় কারণ তারা হচ্ছে অরিজিনাল ওয়ার্ক অফ আর্টের একটা ভ্যালু দিতে চায়। যেমন হচ্ছে আপনি লুভর মিউজিয়ামে যারা যারা গিয়েছেন আর কি, তারা কিন্তু মোনালিসা দেখেন। তো কেন দেখেন? ওটা কিন্তু আপনি ওই যে অরিজিনাল কাজটা এটা দেখেন আর কি। যদিও লুভর মিউজিয়ামে অরিজিনাল ওয়ার্কটা পাওয়া যায় না, এটা কিন্তু ভাষণগুলো পাওয়া যায়, এটা অনেকগুলো ভাষণ আছে, তো সে একটা ভাষণ পাওয়া যায়। কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি যেটা আঁকছে ওটা আসলে তারা বের করে না। বাট আই ওয়াজ ভেরি লাকি যে আমারটা ওখানে যখন, যেদিন আমি গিয়েছিলাম সেদিন এক্সিবিশন চলতেছিল এবং সেদিন অরিজিনাল ওয়ানটা বের করেছিল আর কি। বাট দে ডু নট গো টু মিউজিয়াম টু রিড অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট, তারা কিন্তু নোবেলের ম্যানুস্ক্রিপ্ট পড়ার জন্য মিউজিয়ামে যায় না। ঠিক আছে, এটা হলো প্রথম লাইনের কথা। শেষের দিক থেকে কিওয়ার্ড নিলে তেমন কোনো কিওয়ার্ড নাই আসলে। তারপর নেই আমরা অরিজিনাল ওয়ার্ক অফ আর্ট, এটা নেই। তারপরে এই যে এটা নেই, উপর থেকে একটু নেই। সারফেস রিলিফ ফিচার্স, কালার, এগুলো নেই। এটার পরে এটা থাকবে আর কি, হয়তো বা এক দুই লাইন প্যারাগ্রাফের পরে। তাহলে এবার আমাদের লোকেশন ফাইন্ড আউট করতে হবে। আমরা চলে যাব, ভাই ভালো কিওয়ার্ড নাই, কাজেই আমাদের প্রত্যেকটা প্যারার ফার্স্ট লাইন চেক করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা প্যারার ফার্স্ট লাইনে যাই, তাহলে আপনি যেটা দেখতে পাবেন শুরু থেকে, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ওয়ার্ক ইন আর্ট হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা।
তারপরের প্যারা, এই মোনালিসা একটা ফেমাস নোবেল হতো, তাহলে খুব কম মানুষ মিউজিয়ামে যাইতো কি করতে, এটা পড়তে। দ্য রাইটার্স অ্যাকচুয়াল ম্যানুস্ক্রিপ্ট, এই যে এখান থেকে আপনার সামারি শুরু। তবে শেষটা কোথায় আছে আইডেন্টিফাই করে আসি আমরা। এই যে কালার, সারফেস রিলিফ, বোঝানো আছে, এই যে সারফেস রিলিফ, এই যে অরিজিনাল ওয়ার্ক। সো দিস ইজ ইউর লাস্ট এন্ডিং, শুরু আর শেষ আইডেন্টিফাই করবো তখন। ব্যাস, এবার আমরা স্পেসিফিক জায়গা খুঁজে বের করবো। স্পেসিফিক, আমাদের কাজ হচ্ছে এবার স্পেসিফিক লোকেশন ফাইন্ড আউট করে ফেলা। ওকে, কোশ্চেন বাই কোশ্চেন চলেন। তাহলে এই কোশ্চেনের কিওয়ার্ড হচ্ছিল নোবেল। নোবেল, সো লং, আর হচ্ছে ডিপেন্ডেন্ট অন, আর এটা হচ্ছে অলসো বিকজ, মোস্ট ইম্পর্টেন্ট থিং। তাহলে নোবেল, ডিপেন্ডেন্ট অন, সো লং। তাহলে আমরা শুরু থেকে যাব। নোবেল, এই যে নোবেল, নোবেল, তাহলে এটা হচ্ছে 27। তারপর হচ্ছে হলো মোস্ট ইম্পর্টেন্ট থিং, মোস্ট, এই যে উইথ নোবেলস পাইছি, এই যে মেইনলি। তাহলে এখান থেকে আমাদের পড়তে হবে কোশ্চেন নম্বর 28-এর জন্য। এবার আপনি না ওই ওয়ার্ড গুলো দেখলে আপনার আসলে পাজল হবে না। তো আপনি টাইম নষ্ট না করে আমরা একটা লিখে টানা পড়ব 27-এর জন্য পড়ি। দিস মাইট বি এক্সপ্লেইনড, এটা এক্সপ্লেন করা হচ্ছে বাই দ্য ফ্যাক্ট দ্যাট, দ্যাটের পরে আর পড়ার দরকার নেই, এটার আগে এখান থেকে পড়ে। দ্য নোবেল হ্যাজ ইভলভ, এটা হলো ভার্ব, হচ্ছে হলো হ্যাজ ইভলভ। নোবেলটা ইভলভ মানে উৎপত্তি হয়েছে কিভাবে, বিকজ অফ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে। ওকে, এই টেকনোলজি ডেভেলপমেন্ট সম্ভব করেছে, কি সম্ভব করেছে, টু প্রিন্ট আউট হিউজ নাম্বার অফ টেক্সট, মানে আপনি অনেক বেশি পরিমাণে টেক্সট এখন কি করতে পারছেন, পড়তে পারছেন। যেখানে অয়েল পেইন্টিং হ্যাভ অলওয়েজ বিন প্রডিউস অ্যাজ ইউনিক অবজেক্ট, তার মানে ইউনিক মানে হলো কারোর সাথে মিলে না, ডিফারেন্ট। অয়েল পেইন্টিং মানে পেইন্টিং গুলো কিন্তু ইউনিক, কিন্তু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের ফলে এখন অনেক বেশি পরিমাণে টেক্সট বাজারে চলে আসছে। যেমন নিরিখেতে গেলে আপনি তো আসলে ওই গীতাঞ্জলির অভাব নাই, কিন্তু ভাই মোনালিসা কিন্তু মোনালিসা, ওই ছবি কিন্তু আসলে নিরিখেতে গেলে ওই কোয়ালিটি আপনি পাবেন না, ওটা ইউনিক। কিন্তু আপনার সবকিছু আছে হচ্ছে হলো ইয়াতে, আম, এই নোবেলের জন্য, মানে গীতাঞ্জলি কিন্তু অনেকগুলো অনেক কপিস আছে, ডাজন্ট ম্যাটার, কিন্তু মোনালিসা নাই। তাহলে আমাদের এটা আমরা পড়ে নিলাম, হ্যাঁ। তো ওই জায়গাটা উদ্ধার করে পড়ে নিলাম, এবার আমাদের জন্য সহজ হয়ে যাবে দেখেন। তো আমরা পড়ি। হ্যাঁ, বাট তারা মিউজিয়ামে যায় না অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট অফ নোবেল পড়তে, কিন্তু পারহ্যাপস বিকজ, কারণ নোবেলের অ্যাভেলেবিলিটি, নোবেলের অ্যাভেলেবিলিটি ডিপেন্ড করছে ড্যাশ ফর সো লং। নোবেলের অ্যাভেলেবিলিটি কার উপরে ডিপেন্ড করছে, এটা কিন্তু একটা প্রশ্ন। নোবেলের অ্যাভেলেবিলিটি কার উপর ডিপেন্ড করতেছে, অ্যাভেলেবল মানে নোবেল অ্যাভেলেবল পাওয়া যায়, এটা কার উপর ডিপেন্ড করতেছে, লেটস সি। তাহলে এখানে আবার যদি একটু দেখেন, বিকজ অফ টেকনোলজিক্যাল মানে কার উপর, টেকনোলজি। টেকনোলজি, বেসিক টেকনোলজিটা, কোনটা কোনটা, বেসিক টেকনোলজি। আচ্ছা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, নোবেলের এটা ডিপেন্ড করতেছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের উপরে। তাহলে আমরা একটু যাই। এখন আমাদের এখানে জব হচ্ছে কি, যে আমাদের উত্তরটা হচ্ছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস। তো আমাদের এখানে এখন এই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সিনোনিম কোনটা, এটা আমাদের বের করতে হবে, বলেন কোনটা। বেসিক টেকনোলজি। বেসিক টেকনোলজি কি তাহলে ডেভেলপমেন্টের সিনোনিম হয়? মেশিনিক মেশিনাল প্রসেস, সি। মেকানিক্যাল কি হতে পারে? মেকানিক্যাল মেকানিক্যাল প্রসেস।
মেকানিক্যাল প্রসেস, আচ্ছা এগুলোর অর্থগুলো আমরা বের করি যদি। ইনস্টিটিউশন মানে হচ্ছে তো ইনস্টিটিউশনই, ম্যাস প্রোডাকশন মানে অনেক বেশি প্রোডাকশন করা, মেকানিক্যাল প্রসেস মানে হচ্ছে যন্ত্রপাতির প্রসেসিং, পাবলিক তো পাবলিকই, পেইন্ট, আর্টিস্ট মানে তো আর্টিস্টের সাইজ, আন্ডারলাইং আইডিয়াস মানে হচ্ছে হলো এর অন্তর্নিহিত অর্থ, বেসিক টেকনোলজি মানে খুব বেসিক, রিডার্স, পিকচার ফ্রেম, অ্যাসিস্ট্যান্ট, এটা আমরা বেসিক অর্থ জানি আর কি। তো এখন এটার উত্তর কি হবে? টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যদি হয় তাহলে স্যার বেসিক টেকনোলজি হবে না। মেকানিক্যাল প্রসেস। অ্যাডভান্স যদি থাকতো তাহলে আসলে এটা বলছে আর কি। তো আমরা যদি ওখানে যাই বের একটু, যে এখানে আসলে এটা কিন্তু কঠিন, সবচেয়ে কঠিন আমার দেখা। তো এটা মেকানিক্যাল প্রসেস হয় কিনা দেখি। আচ্ছা, নোবেল ইভলভ হয়েছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের ফলে, অ্যান্ড এটা সম্ভব করেছে অনেক বেশি পরিমাণে টেক্সট ছাপাতে। তাহলে নোবেলের অ্যাবিলিটি ডিপেন্ড করতেছে বেসিকলি টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের উপরে, আর এটা হইতেছে এটা বেশি পরিমাণে টেক্সট কি করতে পেরেছে, ছাপাতে পেরেছে। তাহলে নোবেলের অ্যাবিলিটি ডিপেন্ডেন্ট কার উপরে? দুইটা জিনিসের উপরে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের উপরে, এবং আরেকটা হচ্ছে এটার ফলে অনেক বেশি পরিমাণে টেক্সট ছাপানোর কারণে আমরা আসলে নোবেলটা পাচ্ছি। তাহলে এটা হলো মূল কথা। তাহলে যেহেতু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে না, কারণ লিস্টের মধ্যে নাই, তাহলে আমাদের সেকেন্ড উত্তর হচ্ছে যে অনেক বেশি পরিমাণে টেক্সট ছাপানোর ফলে নোবেলটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। তাহলে এটার উত্তর কি হবে? মেকানিক্যাল প্রসেস। মেকানিক্যাল প্রসেস। অ্যাকচুয়ালি উত্তরটা হচ্ছে বি, ম্যাস প্রোডাকশন। ম্যাস প্রোডাকশন মানে হিউজ নাম্বার অফ টেক্সট উদ্ধার করা হচ্ছে। ওকে, এটা কিন্তু খুবই কঠিন। তারপরে আমরা পড়ি পরেরটা। অলসো বিকজ উইথ নোবেলস, নোবেলের জন্য সামথিং আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, নোবেলের জন্য কোন জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, সামথিং। তাহলে আমরা এখানে পড়বো, এই যে পড়ি, উইথ নোবেলস দ্য রিডার্স, যারা রিডার তারা অ্যাটেন্ড করে, কি অ্যাটেন্ড করে? মেইনলি কোথায় অ্যাটেন্ড করে? মিনিং। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, তারা মিনিং অফ দ্য ওয়ার্ডস এর দিকে তারা অ্যাটেন্ড করে। আসলে যখন আপনি নোবেল পড়েন তখন কিন্তু আপনি অর্থ বোঝার চেষ্টা করেন, রেদার দেন কার উপরে করে না, দ্য ওয়ে দে আর প্রিন্টেড অন দ্য পেজ, কিভাবে ওটা প্রিন্টের মধ্যে মানে প্রিন্ট করা আছে এটার উপর কিন্তু আপনি আসলে ফোকাস করেন না। অর্থাৎ মেইন ফোকাসটা থাকে এর মিনিং। ছবির ক্ষেত্রে কিন্তু তা না, ছবির ক্ষেত্রে কিন্তু আপনি ছবি দেখেন, কোয়ালিটি দেখেন, কিন্তু নোবেলের ক্ষেত্রে আপনার মূল ধান্দাটাই হইতেছে হচ্ছিল ওই ওয়ার্ডের মিনিং কি, এটা এখন নিউজ পেপারটা ছাপা হলো নাকি সাদা পেপারে ছাপা হলো, এটা আপনার জন্য খুব বেশি ইস্যুস হয় না। তাহলে আমাদের এখানে তাহলে নোবেলের জন্য কোনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস? মিনিং অফ দ্য ওয়ার্ড। তাহলে আমরা যদি এই ওয়ার্ডটা এখানে বসাই, যে অলসো আন্ডারলাইং বিকজ, আইডিয়াস। যে দ্য সামথিং আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্য সামথিং বলতে আমরা বললাম মিনিং অফ দ্য ওয়ার্ডস, আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো মিনিং অফ দ্য ওয়ার্ডস শিরোনামে এখানে একটা কি আছে দেখেন, আন্ডারলাইং আইডিয়াস। আইডিয়াস। এই তো, তাহলে উত্তর হবে এইচ। স্যার এখানে যদি আমরা এরকম একটা করি যে প্রথমে আমরা ক্লুগুলো না দেখে একদম ডাইরেক্ট টেক্সট থেকে আমরা সামারি কমপ্লিশন করলাম, এরপরে ওয়ার্ডগুলো ধরে ধরে আমরা এটা শুধু মিলিয়ে নিলাম। তাই তো করতেছি আমরা, কিন্তু এখানে একটা বিষয়, একটা টেকনিক্যাল এরর আছে, সেটা হচ্ছে ওয়ার্ডগুলোর দিকে আপনি একবার তাকায় দেখবেন যে কোনো আননোন ওয়ার্ড আছে কিনা। এই আননোন ওয়ার্ডের মিনিংটা মানে জেনে নিতে হবে, ওয়ার্ডের অর্থগুলো জানেন কিনা এটা আপনাকে একটু জেনে নিতে হবে। এইটা এদিকে তাকায় শুরুতেই দেখবেন যে এই ওয়ার্ডগুলোর কোনোটার অর্থগুলো সবগুলো জানেন কিনা। কোনোটা ওয়ার্ডের অর্থ না জানলে বিপদে পড়বেন। And স্যার ওইটা তো আসলে কাটানোর সুযোগ নাই, আমি যদি না জানি তখন তো আর ওখানে জানারও আর সুযোগ নাই। এই প্রেডিক্ট করতে হবে আর কি। জি স্যার। তো আহ, এটা আসলে এই জন্য আমরা না এখানে না, যেটা হয় আমি যেটা করি সেটা হচ্ছে, আমি যেটা করতে বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে যদি আপনারা প্রথমে প্রেডিক্ট করে নেন, তারপর ওখানে গিয়ে আবার পড়লেন, তখন না কনফিউজ হওয়ার চান্স বেশি থাকে। আপনি নিজের মতো করে উত্তর করবেন, করার পর তারপর দেখবেন যে এখানে শিরোনাম কোনটা আছে। এটা টাইম সেভিং এবং ইজ দ্য বেস্ট ওয়ে। আবারও আমরা স্যার আমার একটা টেকনিক স্যার, হ্যাঁ, বলেন। যেটা পারি সেটা আগে করবো স্যার। ডেফিনেটলি।
আচ্ছা, শেষে যদি না মিলবে দেখেন, ওর অবশ্যই মিলে যাবে একটা। চলেন আমরা একটু দেখি, সেটা হচ্ছে দেখেন হাউএভার, এবং সময় না থাকলে এটা মিলাই অ্যান্সার দিয়ে, এটা একটা সুবিধা আছে। আপনি যদি এখানে 1 2 3 4 5টা কোশ্চেন, তো ধরেন আপনি যদি 5টা কোশ্চেন্সের মধ্যে আহ 3টা যদি সলভ করেন, বাকি 2টা আপনি আন্দাজে মারবেন বা প্রেডিক্ট করে মারবেন, আপনার উত্তর হয়ে যাবে। কিন্তু আপনি যদি 5টাই আপনি প্রেডিক্ট করেন, এই দেখবেন যে একটা হবে না। জি জি। তারপরে এবার আসেন, ইন হিস্টোরিক্যাল টাইম আর্টিস্ট, এটা কিওয়ার্ড নিলাম, লিওনার্দো হ্যাপি কপিস অফ দেয়ার ওয়ার্ক। এটা হচ্ছে মূল কথা, তাই না? 29 নম্বর, তাহলে 29 নম্বর জায়গাটা ইনস্ট্রাক্ট। ইনস্টা, তারপর হচ্ছে লিওনার্দো হিস্টোরিক্যাল টাইম, তাহলে এটা তো পরের প্যারে থাকার কথা। এই যে হিস্টোরিক্যাল টাইম হচ্ছে এই যে 16th সেঞ্চুরি, এই যে আর্টিস্ট, এই দেখেন ক্রিয়েশন অফ ওয়ার্ক, তাহলে আমাদের পড়তে হবে এইখান থেকে। চলেন কি দেখি, লোকেশন ফাইন্ড আউট করলাম স্পেসিফিক, এটা আগেই করার দরকার ছিল। তো আমরা পড়ি, ইন হিস্টোরিক্যাল টাইম আর্টিস্ট সাচ অ্যাজ লিওনার্দো, সে খুবই হ্যাপি ছিল। ইনস্ট্রাক্ট, ইনস্ট্রাক্ট মানে হচ্ছে হলো নির্দেশ দেওয়া। নির্দেশনা কাদেরকে দেওয়া। নির্দেশ দিয়েছিল? টু প্রডিউস কপিস অফ দেয়ার ওয়ার্ক। হ্যাঁ, এটা এটা বিষয়টা হচ্ছে কি শোনেন, ধরেন আগে ওই যে গুরুবিদ্যা ছিল আর কি, এটা হচ্ছিল ধরেন একজন বিখ্যাত একজন টিচার, তার আন্ডারে অনেক 100 জন কাজ করতো, তো ও কি করতো, ছবি এরকম করে একটা আঁক দিল, দিয়ে পিছনে যারা 100 জন আছে, ওর তখন তো ফটোকপি মেশিন ছিল না, তারা এভাবে আঁকতো, তারপর আবার এরকম করতো, তারপর তারাও আবার এরকম করতো, এইভাবে তার একটা আর্টের অনেকগুলো মানে প্রোডাকশন বেরোতো আর কি। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে তিনি কাদেরকে নির্দেশ দিতেন, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা এখানে এবার একটু যাব, দ্য 7 সারভাইভিং ভার্সন। দেখছেন এই যে ভার্সন 7 নম্বর যে মোনালিসার ভার্সনটা, বিয়ার উইটনেস টু দ্য ফ্যাক্ট দ্যাট, আচ্ছা কিসের উইটনেস, সাক্ষী দিচ্ছে? 16th সেঞ্চুরিতে আর্টিস্ট আর্টিস্ট। থিমড, দেখেন পড়ে নিতে হবে পুরোটা, আর্টিস্টরা পারফেক্টলি কন্টেন্ট করতো, অ্যাসাইন করতো, তাদের রিপ্রোডাকশনের যে কাজটা আছে, এটা তাদেরকে তাদের ক্রিয়েশনটাকে অ্যাসাইন করতো, কাদেরকে অ্যাসাইন করতো? ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিস অ্যাজ রেগুলার ব্রেড অ্যান্ড বাটার ওয়ার্ক। তাহলে আর্টিস্টরা কি করতো, তাদের অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে তাদের সহযোগীদেরকে, তাদেরকে শিক্ষানবিশ। ব্রেড অ্যান্ড বাটার শিক্ষানবিশ, মানে ব্রেড অ্যান্ড বাটার ওয়ার্ক মানে হচ্ছে তো বুঝেন, মানে ব্রেড অ্যান্ড বাটার মানে পেটে ভাতে খাওয়া, আমাদের দেশে ছিল হচ্ছে কাবিখা, হ্যাঁ কাজের বিনিময়ে খাদ্য আর কি। ওরা ওই গুরুর কাছ থেকে শিখতো, আর হচ্ছে যা খাওয়া দিত সেটা দিয়ে তারা হ্যাপি থাকতো আর কি। তো এখন ব্যাপারটা হচ্ছে আর্টিস্টরা কাদেরকে নির্দেশ দিত? নির্দেশ দিতে হলো ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিসদেরকে। তাহলে আমাদের কাজ হচ্ছে শুরুতে ওখানে চলে যাওয়া, এটা কিন্তু সবচেয়ে কঠিন গ্যাপ ফিলিং কেমব্রিজে। তাহলে আমাদের একটু ইনস্ট্রাক্ট, কাকে ইনস্ট্রাক্ট করতে? উত্তর কিন্তু আমরা পাইছি, উত্তরটা হচ্ছে হলো ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট। অ্যাপ্রেন্টিস। তো ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিসের সিনোনিম এখান থেকে খুঁজে বের করতে হবে, খোঁজেন। অ্যাসিস্ট্যান্ট স্যার। এই যে এল, এল উত্তর। অ্যাসিস্ট্যান্ট। ওকে, এইটা আমি আসলে পরে সলভ করব না, কারণ এটা প্যারালাল। দেখেন, সারফেস রিলিফ ফিচার্স এ, কালার হচ্ছে বি, আমাকে বের করতে হবে হলো সি। চলেন, সারফেস রিলিফ ফিচার কালার, সারফেস রিলিফ ফিচার আর হলো কালার, এই যে প্যারালালিজম। তো আমরা একটু ডিফারেন্ট কালার নেই। আচ্ছা, এই যে সারফেস রিলিফ এ, এই যে হচ্ছে পেন্টিং। কালার হচ্ছে হলো বি, কমা দিয়ে আছে, কমায় এন্ড দিয়ে, এটা পুরোটাই হলো সারফেস রিলিফ এ, কমা দিয়ে আছে হচ্ছে হলো এই যে বি। তাহলে পেন্টিং। সি কোনটা, সি, সি হচ্ছে এটা। তাহলে এখানে কোনটা, একটা হচ্ছে কালার,
একটা হচ্ছে সারফেস রিলিফ, আর একটা কি, অরিজিনাল স্কেল। অরিজিনাল স্কেল, ঠিক আছে। তাহলে আমাদের তিনটা পয়েন্ট এ বি, এগুলো এগুলো কাটা, আমাদের তাহলে উত্তরটা হচ্ছে অরিজিনাল স্কেল। তাহলে এবার আমরা যাই একটু দেখি, চলেন। সাইজ হতে পারে। অরিজিনাল স্কেল সাইজ স্যার, কোনটা হবে, দেখেন কোনটা কোনটা অরিজিনাল সাইজ। 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 এটা তাহলে জি উত্তর। এই প্যারালেলিজম টেস্ট করলাম, ঠিক আছে। তারপরে আমরা পরেরটায় আসি, চলেন। আর ধরেন আপনার এবার সময় শেষ, তাহলে আপনারা এই সময় প্রেডিক্ট করে একটু 31-এর উত্তর দেন। রিডার্স হতে পারে। আর্টের কথা তো রিডার্স হওয়াটা কঠিন, নোবেল হলে রিডার্স হইতো। স্যার পিকচার ফ্রেম। কাদের জন্য ইন্টারেস্ট না 31? আর্টিস্ট। আর্টিস্ট একটা হতে পারে, এটা হলো এফ। তারপর আর পাবলিক স্যার। পাবলিক। পাবলিকে হতে পারে। আর রিডার। পাবলিক। রিডার্স, রিডার্স আসলে এটা আর্টের জন্য রিডার্স হওয়াটা কঠিন। ইনস্টিটিউশনও হতে পারে। ইনস্টিটিউশন হতে পারে। এ, তাহলে আমাদের কাজ হচ্ছে এফ অবলিক ডি অবলিক কে। তো এটা কুইক, এটা এটা তো আমাদের সময় নেই, এর জন্য এটা করতেছি। তাহলে এফ ডি এবং এ, এবার আপনার কাজ হচ্ছে কি, এফ হচ্ছে হলো আর্টিস্ট, ইনস্টিটিউশন এবং হচ্ছে পাবলিক। আর্টিস্ট, ইনস্টিটিউশন, পাবলিক। এখন তারপরে যদি আপনার একটু সময় থাকে, তাহলে আপনি যেটা করবেন, ওইখানে গিয়ে সিনোনিম চেক করবেন যে কোনটা সিনোনিম দেওয়া আছে। এটা তো চান্স নিচ্ছেন, তাই না? আর্টিস্ট, তারপর ইনস্টিটিউশন, আর হলো পাবলিক। চলেন আমরা দেখি, আর্টিস্ট, ইনস্টিটিউশন, আর হলো পাবলিক। তাহলে আমরা জানি এটা শেষ হয়েছে এই জায়গায়। মানে এটা ইনস্টিটিউশন হইতে পারে স্যার, ইনস্টিটিউশনটা দেখেন আমার লাগে। এখানে এখানে কোনটা সিনোনিম আছে, আর্টিস্ট, ইনস্টিটিউশন, আর হচ্ছে হলো পাবলিক। সিনোনিম খোঁজেন। তার ভিজিটর্স মানে পাবলিক। পাবলিক হইবে। এই যে পাবলিক, এটা তো কুইক। কুইক মানে কি, যখন আপনার আসলে সময় থাকবে না তখন আপনি এমনি চলে যাবেন। তাহলে এটা আমরা কিভাবে সলভ করলাম? আমরা সলভ করলাম সেটা হচ্ছে, শুরুতে আমরা লোকেশন ফাইন্ড আউট করলাম, করার পরে আমরা কোশ্চেনে গিয়ে খুঁজে নিলাম যে কি আমাকে খুঁজতে হবে। তারপর প্যাসেজটা আমি পড়লাম, পড়ে নিজের মতো করে একটা উত্তর করলাম, করার পরে এই উত্তরের সিনোনিম আমি নিজ থেকে খুঁজে নিলাম। ব্যাস, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি আমার সময় না থাকে তাহলে আমি প্রেডিক্ট করে উত্তর বসাবো, বসায় আমি আবার প্যাসেজে গিয়ে যদি সময় থাকে আরো একটু চেক করব কোনটা সিনোনিম আছে, সেটা উত্তরটা দিয়ে চলে আসবো। এটা হচ্ছে দিস ইজ দ্য ওয়ে। তাহলে হাউ টু সলভ সামারি উইথ ক্লুজ, ইন দিস ওয়ে দ্য সামারি উইল বি, ক্লুজ উইল বি সলভড। কার কোনো কোশ্চেন আছে প্লিজ? ওকে, তাহলে দিস ইজ সামারি উইথ ক্লু, আমরা গ্যাপ ফিলিং নিয়ে ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে উইল টক অ্যাবাউট ট্রু ফলস নট গিভেন। খুবই স্যার ট্রু ইম্পর্টেন্ট। ট্রু ফলসের কি একটা ক্লাস নিবেন না দুই তিনটা নিবেন? দুই তিনটা নেবে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। এটা রিডিং রিলেটেড না, লিসেনিং এর জন্য। আহ, এটা হলো যে বর্তমানে আমি শুনছি এরকম যে লিসেনিং এর শুরুতে আগে যে একটা মানে প্রশ্ন সম্পর্কে একটা ধারণা দেওয়া হতো, মানে পেপার ওই সময়ই দেওয়া হতো। এখন নাকি ওই সেকশন ওয়ান বা পার্ট ওয়ান এর আগে ওই মানে পেপার দেওয়া হয় না, এরকম কি না বিষয়টা? না, পেপারটা আপনাকে পরীক্ষায় আপনাকে যেটা করা হয় সেটা হচ্ছে পরীক্ষাটা দেওয়া হয়। হ্যাঁ, সেটা হচ্ছে, আচ্ছা এক মিনিট। তো এখন যেটা আমাদের হয় সেটা হচ্ছে হলো, মানে এখন মানে সবসময় যেটা হয়, আমাদের এখানে যে এক্সাম আমরা দেখি সেটা হচ্ছে লিসেনিং পেপার থাকে। যখন বলে নাও টার্ন টু সেকশন পার্ট ওয়ান, তখন আপনি ওপেন করতে পারবেন পার্ট ওয়ান। তো পার্ট ওয়ান এর এর আগ পর্যন্ত করা যাবে না? এর আগে কোনোদিনই করা যায়নি।
তার মানে মানে নাও টার্ন টু পার্ট ওয়ান বলেই আপনাকে পার্ট ওয়ান ওপেন করতে হবে। এটা সাধারণত আহ, মানে কোথায় কখন এটা করা হয়নি। আপনি ডিফারেন্ট জায়গায় মক টেস্ট দিলে দেখবেন যে দিয়ে দিল পেপার, তারপর এটা এই অ্যাপ্রোচ হয় না। যখন বলবে কেমব্রিজে, যখন আপনি প্র্যাকটিস করবেন, যখন বলবে নাও টার্ন টু পার্ট ওয়ান, তখন ওপেন করা যায়। এটা সারা জীবনই ছিল। মানে ইনস্ট্রাকশন যখন বলবে তখন পেপার ওপেন করা যাবে না? না, কোনোদিনই যায়নি এবং যাবেও না। এটা কোনোদিন যায়ওনি। ও, ওকে স্যার, থ্যাংক ইউ। মানে আগে তো ছিল ওই যে এক্সাম্পল দিত, এখন তো সেটা হ্যাঁ, দেয় না। এক্সাম্পল এরকম দেয় চেঞ্জ না। হয়েছে কিনা? না, আগে এক্সাম্পল তো কেমব্রিজ 15 থেকেই নাই করে দিছে। এটা তো 2 বছর হয়ে গেল যে কোনো এক্সাম্পল দেওয়া হয় না এখন। তো কাজে আপনাকে ওই যখন বলবেন নাও টার্ন টু পার্ট ওয়ান, তখনই শুরু হয়ে গেল পার্ট ওয়ান। জি স্যার। তখন থেকে আপনি দেখতে পাচ্ছেন, তখন থেকে আপনি কোর্সেসের প্রেডিকশন করতে পারছেন, ইন দ্য মিন টাইম আপনি শুনছেন। তবে আগের চাইতে একটু ফাস্ট পার্ট ওয়ান। পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর ফাস্ট না, কিন্তু পার্ট ওয়ান একটু ফাস্ট। আচ্ছা স্যার। এটা আমি রিসেন্টলি আমি দিছিলাম 1 বছর আগে পরীক্ষা, তখন আমি দেখছি পার্ট ওয়ান ফাস্ট। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আপনার প্রপার গাইডলাইন আইএলটিএস এর চ্যানেল ছিল আগে, ওইখানে স্যার আইএলটিএস রিডিং সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কিছু ভিডিওস ছিল, ওইগুলা দেখলে কিছুটা ফায়দা ফায়দা হবে? দেখতে পারেন। ওকে। ঠিক আছে তাহলে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।